গুড আফটারনুন স্টুডেন্টস, তোমরা সবাই নিশ্চয়ই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজ আমরা একটি বিশেষ বিষয় নিয়ে আলোচনা করব, যেটি হচ্ছে মূল্যবোধের শিক্ষা। মূল্যবোধের শিক্ষা আমাদের জীবনে খুবই গুরুত্বপূর্ণ এবং এই যে কোর্সটি রয়েছে তার ইউনিট 2 এর হিউম্যান ভ্যালুস এই বিষয়টি নিয়ে আজকে আমরা আলোচনা করব। দেখো, আমাদের মানব জীবনের ভিত্তি কি? আমরা মানুষ কেন? মানুষ আমরা, এবং আমরা জানি যে আমরা প্রাণী জগতের সবচেয়ে শ্রেষ্ঠ প্রাণী। এবং এই শ্রেষ্ঠ প্রাণী কিসের দ্বারা আমরা প্রমাণিত হচ্ছে? কারণ আমরা হলাম মনুষ্যত্বের দিক দিয়ে শ্রেষ্ঠ, তাই না? মানুষ হলেই তো মনুষ্যত্ব থাকবে। এই মনুষ্যত্ব, মানবিকতা, বিবেকবোধ এগুলির দ্বারা আমরা এই সমাজের সর্বশ্রেষ্ঠ প্রাণীর স্তরে উপনীত হয়েছি। এবং এই মানবিকতা, আমাদের মনুষ্যত্ববোধ এগুলো গড়ে তুলতে একটি বিশেষ বিষয়, যে বিষয়ের শিক্ষা আমাদের খুবই প্রয়োজন প্রথাগত শিক্ষার পাশাপাশি, সেটি হলো মূল্যবোধের শিক্ষা। আমি সাবিনা ইয়াসমিন আজ এই মূল্যবোধের শিক্ষা বিষয় নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব। আচ্ছা, প্রথমেই বলি মূল্যবোধ কি? মূল্যবোধ কি? মূল্যবোধ হচ্ছে সেই সমস্ত আদর্শ যেটি কি অন্তর্নিহিত আমাদের নীতি, যা আমাদের কি করে আমাদের ভালো মন্দ, ঠিক ভুল এর পার্থক্যটাকে বোঝাতে সাহায্য করে। তার অর্থ কি? আমরা আমাদের সমাজের জন্যে কতটা কল্যাণ করতে পারি, আমরা কেন অসৎ কাজ করব না, আমরা কেন অপরকে সাহায্য করব, এই সমস্ত বিষয়টি কিন্তু আমাদের মূল্যবোধের শিক্ষায় বিশেষভাবে সাহায্য করে। এই মূল্যবোধের শিক্ষার দ্বারা আমরা প্রকৃত মানুষ হয়ে উঠতে পারি। এই মূল্যবোধের কিছু বিষয় আছে, কিছু গুণ আছে, যে গুণের শিক্ষার দ্বারা আমরা মূল্যবোধকে আরও আমাদের মধ্যে স্থায়ীভাবে প্রয়োগ করতে পারি। সেটা কি? সহমর্মিতা, সম্মান, করুণা, সহযোগিতা ইত্যাদি বিষয়। আচ্ছা, আমরা প্রথমেই বলি সহমর্মিতা। সহমর্মিতা শব্দের অর্থ কি? সহমর্মিতা মানে কি? আমরা যখন অন্যের চোখে, অন্যের দৃষ্টি দিয়ে আমরা পৃথিবীটাকে দেখার চেষ্টা করি। অর্থাৎ দেখো, কেউ ধরো খুব কষ্টের মধ্যে রয়েছে, হ্যাঁ, আমরা হয়তো তাদেরকে সহানুভূতি দিতে পারি, কিন্তু আমরা ঠিক সহমর্মী হতে পারি না। কেন হতে পারি না? সহানুভূতি দেওয়া এবং সহমর্মী হওয়ার মধ্যে পার্থক্য আছে। সহমর্মী কখন হতে পারি? যখন আমরা তার দুঃখ, তার যন্ত্রণাকে নিজের বলে মনে করি, তাই না? তাই আমি মানসিক সংযোগ দিয়ে যদি আমি বুঝি, তাহলে বুঝবো যে অন্যের চোখ দিয়ে যখন আমরা দেখছি, তার মানে কি? এই যে মানসিক সংযোগ, মানসিক সংযোগ করা মানে কি? আমি আমার দৃষ্টিভঙ্গি দিয়ে নয়, অন্য যে যন্ত্রণাগ্রস্ত যে মানুষটি, তার দৃষ্টিভঙ্গি দিয়ে আমি পৃথিবীকে দেখছি। আচ্ছা, আর কি হতে পারে? আর হতে পারে সক্রিয় শ্রবণ। সক্রিয় শ্রবণ বলতে কি বোঝাচ্ছে? সক্রিয় শ্রবণ বলতে বোঝাচ্ছে যে মন দিয়ে অন্যের কথা গভীরভাবে শোনা বা অন্যের ভাব। ধরো আমি কারোর সঙ্গে কথা বলছি, তখন কি তার যে ফিলিংস, সেই ফিলিংস যদি আমি বুঝতে চাই, তাহলে কি করতে হবে? আমাকে মন দিয়ে তার ভাবটাকে বুঝতে হবে, তাই নয় কি? আচ্ছা, ধরো এরকম আর কি হতে পারে? ধরো সংঘাত নিরসন। সংঘাত নিরসন বলতে কি? আমাদের অনেক সময় কিছু বিবাদ হতে পারে, সমস্যা হতে পারে, তাই না? সেই সংঘাতটা আমরা কিভাবে নিরসন করব? সেক্ষেত্রেও আমরা সহমর্মিতার দ্বারা নিরসন করতে পারি। কিভাবে? সহমর্মী হলেই তো আমরা অন্যের সমস্যাটা বুঝবো। আমরা সবসময় কী করি? নিজের সমস্যাটা ভালো বুঝি, কিন্তু অন্যের সমস্যাটা ঠিক বুঝতে পারি না। আমরা যদি সেই মানুষটির জায়গায় নিজেকে বসাই এবং তার সমস্যাটা তখন বোঝার চেষ্টা করি, তখন কিন্তু যে সমস্যা, যে সংঘাত, সেই সমস্যা সংঘাত অনেকটাই নিরসন হতে পারে। আচ্ছা,
তারপর কি, এর মাধ্যমে আমরা কিন্তু আমাদের মানসিক স্বাস্থ্যের উন্নতিও করতে পারি, তাই না? যদি আমি অন্যের প্রতি সহমর্মী হই, অন্যের প্রতি সহানুভূতিশীল হই, অন্যের ব্যথা যন্ত্রণা আনন্দ দুঃখ সব কিছুর সঙ্গে নিজেকে জড়িয়ে নিই এবং নিজেকে তার স্থানে বসাই, তবে কিন্তু আমরা সহমর্মিতার শিক্ষা লাভ করতে পারি। তার মানে আমাদের এই সহমর্মিতার গুণাবলী যদি আমাদের মধ্যে আমরা জাগ্রত করতে পারি, তাহলে সহজেই আমরা অন্যের কষ্ট দুঃখকে নিজের মনে করে সমাজের কল্যাণ করতে পারি। আর এর মাধ্যমে কি করতে পারি, আমাদের মধ্যেকার মূল্যবোধের গঠন করতে পারি, এবং যার মাধ্যমে আমরা কি হতে পারি, একজন ভালো মানুষ হিসাবে আমাদের যে কন্ট্রিবিউশন সমাজে সেটি আমরা দিতে পারি। আচ্ছা, এরপরে আসি সততা বা কি অনেস্টি। সততা বলতে কি? সততা মানে যে মানুষ সৎ, সততাও একটি গুণ, এবং এই গুণের মাধ্যমে আমরা আমাদের মূল্যবোধকে জাগ্রত করতে পারি। এই সততা কীভাবে আসছে, আমরা কয়েকটি উদাহরণ দিয়ে আমরা বলতে পারি যে সততা বিবেকের সততা হতে পারে, আমাদের ভুল স্বীকারের একটা সাহস থাকতে পারে, তাই না? ভুল স্বীকার করার সাহস, সেটাও আমাদের সততা থেকে আসছে। তারপর কি হচ্ছে, দীর্ঘস্থায়ী আমাদের সম্পর্ক তৈরির ক্ষেত্রে সেখানেও কিন্তু সততা থাকতে হয়। অসৎ কোনো উদ্দেশ্য নিয়ে কারোর সঙ্গে সম্পর্ক দীর্ঘদিন ধরে টিকিয়ে রাখা কখনো যায় না। এছাড়া কি হতে পারে, এছাড়া হতে পারে পেশাগত নৈতিকতা, কঠিন সময়ে অবিচল থাকার যে ক্ষমতা, সমাজের প্রতি দায়িত্ব, এই সমস্ত কিছুই কিন্তু আমরা সততার যে গুণাবলী, সেই গুণাবলীকে আমাদের মধ্যে জাগ্রত করে করতে পারি। বিবেকের স্বচ্ছতা বলতে কি বোঝাচ্ছে, যখনই আমাদের মধ্যেকার বিবেকবোধ, ধরো কোনো কাজ ঠিক নাকি ভুল, এটা করার সময় একটা বিবেকের একটা দংশন আমাদের মধ্যে হয়। কোনো ভুল কাজ যদি তোমরা করতে যাও, তার আগে কিন্তু নিশ্চয়ই তোমার মাথায় একটা চিন্তা হবে যে এটা কি ঠিক করছি। তাহলে কি হবে, এর মাধ্যমে আমাদের বিবেকের একটা স্বচ্ছতা তৈরি হয়, এবং যখনই আমাদের বিবেকবোধ জাগ্রত হচ্ছে তখন কি হচ্ছে, তখন কিন্তু আমাদের অপরাধবোধ, মানে একটা অপরাধ করা হলো, তার থেকে সেই অপরাধবোধের বোঝা চাপিয়ে থাকা থেকে আমরা মুক্ত হয়ে গেলাম। আর কি হতে পারে, আমাদের আত্মবিশ্বাস বৃদ্ধি পায়, তাই না? আমরা যখনই কোনো অপরাধের জায়গা থেকে আমরা নিজেকে সরিয়ে আনি, তখনই কি হচ্ছে, আমাদের আত্মবিশ্বাস বৃদ্ধি পাচ্ছে। এছাড়া আমাদের ভুল স্বীকার করার সাহসও কিন্তু আমাদের সততা থেকে আসে। যাদের মধ্যে সততা কম, তারা অনেক সময় কি করছে, সে কোনো একটা ভুল করলো, করার পরে সেই ভুলটাকে স্বীকার করার মতো তার সাহস জোগাচ্ছে না, কারণ সে মনে করছে যে কে কী ভাববে, বা কি এটা যদি আমি ভুল করেছি, এই ভুলটা জানতে পারলে লোকে আমার সম্পর্কে এইরকম ধারণা করবে, তাই না? তো এই রকম চিন্তাভাবনা না করে আমরা যদি সততার সঙ্গে, আমরা যদি নিজের মনে সৎ থেকে আমরা আমাদের নিজের ব্যর্থতাকে অকপটভাবে নিজের কাছে এবং অন্যের কাছে আমরা প্রমাণ করে দিতে পারি, বা আমরা স্বীকার করতে পারি, তাহলে কিন্তু আমাদের মধ্যেকার যে সততার গুণাবলী, সেটা আমরা জাগ্রত করতে পারি। এছাড়া আমাদের যে সম্পর্কগুলো রয়েছে, আমরা সামাজিক জীব, আমাদের সমাজে বাস করতে গিয়ে আমাদের বিভিন্ন মানুষের সঙ্গে বিভিন্ন রকম সম্পর্ক আমরা তৈরি করি। সেখানে কিন্তু সততা এবং আস্থার উপর ভিত্তি করেই আমাদের সম্পর্ক তৈরি হয়। কোনো অসৎ কোনো আমার চিন্তাভাবনা থাকলো, কারোর সঙ্গে আমি সম্পর্ক তৈরি করছি, তার পশ্চাতে আমার কোনো উদ্দেশ্য থাকছে, এই সমস্ত থাকলে কিন্তু কোনোদিন সেই সম্পর্ক টিকবে না। তাছাড়া কি, পেশাগত নৈতিকতা, আমরা কি কর্মক্ষেত্রে আমাদের দায়িত্বের প্রতি আমরা কি থাকি, একটা সম্পূর্ণভাবে বিশ্বস্ত থাকার চেষ্টা করতে হয় আমাদের, কারণ কি আমাদের একটা দায়িত্ব আছে, দায়িত্ববোধ আছে, এবং সেই দায়িত্ববোধ আমাদের যদি না থাকে, আমাদের মধ্যে সেই সৎ গুণাবলীর যদি বিকাশ আমরা না ঘটাতে পারি, তাহলে আমরা পেশার জায়গায়, মানে আমার কর্মক্ষেত্রেও কিন্তু আমি ঠিক সততার যে পরিচয় সেটা দিতে পারবো না। কঠিন সময়ে কিন্তু আমাদের অবিচলতা রাখতে কে সাহায্য করে, আমাদের এই সততার যে শিক্ষা, সেটা কিন্তু আমাদের কঠিন সময়ে আমাদের অচল থাকতে সাহায্য করে। এছাড়া কি হয়, সমাজের প্রতি আমাদের দায়বদ্ধতা, সমাজের প্রতি দায়বদ্ধতা বলতে কি, সৎ নাগরিক
আমরা সৎ নাগরিক হওয়ার যে শিক্ষা, সেটা কিন্তু দুর্নীতিযুক্ত যে সমাজ, সেই দুর্নীতিকে মুক্ত করতে সমাজ গঠনে আমরা যদি সৎভাবে এগিয়ে যাই, তাহলে আমরা সত্যি আমাদের একটা কন্ট্রিবিউশন যেটা আমরা সমাজে রেখে যেতে পারি। এছাড়া কি হতে পারে? সম্মানের গুণাবলী। সম্মান করতে গেলে প্রথমেই যেটি আমাদের মনে রাখতে হবে সেটা হচ্ছে নিজের ওপর সম্মান করা, মানে আত্মসম্মান বোধ, যেটি না থাকলে কখনই অন্যের প্রতি কোনো সম্মান প্রদর্শন করা যায় না। আত্মসম্মানবোধ আগে প্রয়োজন হচ্ছে নিজেকে সম্মান করা, তারপর আমরা অন্যকে সম্মান করতে পারি। নিজের ওপর অন্যায়, অবিচার, অত্যাচার যদি আমরা সহ্য করতে থাকি দিনের পর দিন, তাহলে কিন্তু আমরা কখনোই অন্যকে সম্মান করতে পারবো না। যে ব্যক্তি নিজেকে সম্মান করতে পারে না, সে ব্যক্তি অন্যকেও সম্মান করতে অত সহজে পারে না। আর কি হতে পারে? আমাদের একটা ভিন্ন মতের প্রতি মর্যাদা প্রদর্শন করার একটা ক্ষমতা থাকতে হয়, সম্মান। সেটা কি? ধরো আমার সঙ্গে অন্য একজনের মত মিলছে না, তার মানে সেই ব্যক্তি খুব খারাপ, তার কোনো চিন্তাভাবনা ঠিক নেই, হ্যাঁ, এইরকমভাবে আমরা খুব রেগে যাই। না, এটা করলে কখনো হয় না। কারণ আমার একটা মতামত আছে, তার একটা মতামত আছে, আমার মতের সঙ্গে তার মত নাও মিলতে পারে, কিন্তু তাই বলে তার মতটাকে আমি অগ্রাহ্যও করতে পারি না। যদি আমরা অন্য মতের প্রতিও সম্মান দেখাতে পারি, তাহলে কিন্তু সেটা আমাদের মূল্যবোধের শিক্ষায় একটা বিশেষ গুণাবলী হিসাবে কাজ করে। এছাড়া কি রয়েছে? সমদর্শিতা। মানে কি? আমার বয়সের যে সমস্ত ব্যক্তি রয়েছে, অন্য বয়সের যারা আছে, বৃদ্ধ, শিশু, অন্য মানে ছেলে মেয়ে, বিভিন্ন ধর্ম, জাতি, পেশা, ভেদ নির্বিশেষে সবার প্রতি সমানভাবে যদি আমি সম্মান প্রদর্শন না করতে পারি, তাহলে কিন্তু আমি সত্যিকারের সেই সম্মানের শিক্ষাটা আমি পেলাম না। এছাড়া কি হতে পারে? পরিবেশের প্রতি সম্মান প্রদর্শন। দেখো, এই পৃথিবীকে বাঁচিয়ে রাখার দায়িত্ব আমাদের নিজেদের, তাই নয় কি? আমরা পৃথিবীতে যদি বাস করতে চাই, সুস্থ জীবন লাভ করতে চাই, ভবিষ্যৎ যে আমাদের প্রজন্ম, তাদেরকে যদি একটা সুস্থ স্বাভাবিক জীবন দিতে চাই, তাহলে কি করতে হবে? আমাদের পরিবেশের প্রতি অবশ্যই শ্রদ্ধাশীল হতে হবে। প্রকৃতি, পরিবেশ, পরিকূল যে বিষয়গুলি রয়েছে, প্রতিকূল, সেই বিষয়গুলি সম্পর্কে কিন্তু আমাদের সচেতন হতে হবে এবং পরিবেশের প্রতি সম্মান প্রদর্শন করতে আমাদের নিজেদেরকেই রক্ষা করতে হবে। তাই সম্মান প্রদর্শনের শিক্ষা আমাদের বিশেষভাবে অর্জন করা উচিত, যেটি আমাদের মূল্যবোধকে আরও বেশি করে জাগ্রত করতে পারে। এরপরে আমরা আসি করুণা বা দয়ার কথায়। দেখো, আমরা সমাজে বাস করি, সমাজের বিভিন্ন ধরনের মানুষ বিভিন্ন পরিস্থিতিতে জীবন নির্বাহ করে এবং সবাই কিন্তু সমান অবস্থায়, সেটা আর্থিক অবস্থান হতে পারে, রাজনৈতিক সামাজিক অবস্থানে থাকে না। কেউ কেউ হয়তো খুব দুঃখ দারিদ্র্যের মধ্যে দিয়ে জীবন অতিবাহিত করে, কেউ কেউ আবার তার থেকে উচ্চ স্থানে আছে, কেউ কেউ খুব দুর্বল, ভগ্ন স্বাস্থ্য, আবার কেউ কেউ ভালো স্বাস্থ্যে। তাহলে কি, যখনই আমরা দেখব কোনো অসহায় কোনো মানুষ, তার প্রতি আমরা কি করব? নিঃস্বার্থে তাকে সাহায্য করার একটা গুণাবলী আমাদের মধ্যে তৈরি করা উচিত, যেটা আমাদের করুণা বা দয়া বা কম্প্যাশন, যে জিনিসটা আমাদের মনের মধ্যে যদি আমরা তৈরি করতে পারি, তাহলে অবশ্যই আমরা সমাজের প্রতি একটা বিশেষ দায়িত্ববোধ সেটা পালন করতে পারবো। দুর্বলের প্রতি দায়িত্ব, এখানে দুর্বল কারা? পিছিয়ে পড়া মানুষ হতে পারে, শিশু হতে পারে এবং বয়স্কদের প্রতি যত্নশীল হওয়া। দেখো, একটি শিশু, সে তো নিজে থেকে কিছু করতে পারে না, সে নিজের কাজটা নিজে করতে পারে না। আমরা কি করি? তার প্রতি যত্নশীল হয়ে তার কাজগুলি করে দেওয়ার চেষ্টা করি, বা তাকে আমরা শিখিয়ে দেওয়ার চেষ্টা করি সমাজে কীভাবে সে এগিয়ে যাবে। তেমনভাবে বয়স্ক ব্যক্তিরা, তারাও খুব দুর্বল এবং ভগ্নস্বাস্থ্য হয় এবং তাদের প্রতি সমানভাবে আমাদের শিশুদের মতনই সেই শিশু সুলভ যত্নে আমাদের তাদের প্রতি যত্নশীল হওয়া প্রয়োজন। এছাড়া কি আছে? ক্ষমা করার ক্ষমতা। দেখো, করুণা বা দয়া আমাদের মনের মধ্যে জাগ্রত করলেই কিন্তু আমরা অন্যের যে আমাদের প্রতি কেউ হয়তো কোনো অন্যায় করলো, কিন্তু সেই প্রতিশোধ নেব এবং আমি তাকেই আবার সেই রকম একটা কিছু ফিরিয়ে দেব, এইসব না ভেবে আমি কোনো একটা
আমার মনের মধ্যে একটা করুণার একটা উদ্রেক করে তাকে কিন্তু আমি ক্ষমা করতে পারি। আর ক্ষমা করা হচ্ছে একটা মহৎ গুণ অবশ্যই। এবং কি মানসিক আশ্রয় হতে হয় কারোর অনেক সময় ভেঙে পড়া মানুষ, তাকে সান্ত্বনা দেওয়ার দায়িত্ব কিন্তু আমাদের থাকে। যে মানুষটি হয়তো আমরা অনেক সময় শারীরিক অক্ষমতা বা শরীর খারাপ বা সে ভগ্ন স্বাস্থ্য, তাকে আমরা সাহায্য করছি, কিন্তু মনের দিকটা আমরা অনেক সময় এড়িয়ে যাই। তাই আমাদের এটাও মাথায় রাখতে হবে যে মানুষটি মনের দিক থেকে দুর্বল হয়ে পড়েছে, যে আজকে মন থেকে ভেঙে পড়েছে, তারও যদি আমরা পাশে দাঁড়াই, তার যদি আমরা হাতে হাত মিলিয়ে দিই, তাহলে কিন্তু সে একটি সাহস বা সে বেঁচে থাকার যে অবলম্বন, সেটা সে তৈরি করতে পারে মনের মধ্যে। এছাড়া কি সহযোগিতা, দেখো আমরা প্রথম কথা মানুষ এবং সামাজিক জীব, এবং সমাজে বেঁচে থাকতে গেলে আমরা কেউ কখনো এটা বলতে পারি না যে আমরা নিজে একদম স্বয়ংসম্পূর্ণ, মানে আমি কারোর সাহায্য ছাড়া আমি এই পৃথিবীতে আমি আমার কাজ গুছিয়ে নিতে পারি, এইটা কিন্তু কখনোই ভাবা যাবে না, তাই না? আমরা কি করি সবসময় সহযোগিতার মাধ্যমে আমরা একে অন্যের হাতে হাত মিলিয়ে আমরা কি করি, আমরা এই পৃথিবীটাকে এগিয়ে নিয়ে যাই। যদি ধরো কর্মক্ষেত্রে একটা বিশেষ প্রজেক্টের কাজ হচ্ছে, সেখানে কোনো একজন বিশেষ ব্যক্তিত্ব, সে কিন্তু একাই সমস্ত কাজ করতে পারে না, তাই না? হ্যাঁ, সেই ক্ষেত্রে কি হয়, আমরা সবাই মিলে কাজটাকে ভাগ করে নিয়ে একটা নির্দিষ্ট লক্ষ্যে আমরা পৌঁছে যাই। তাহলে কি হলো, আমরা পরপর নিজে একে অপরের সঙ্গে এইরকম একটা সহযোগিতা করে তবেই কিন্তু আমরা আমাদের যে বাঞ্ছিত লক্ষ্যে আমরা পৌঁছে যেতে পারি। এইখানে কি করতে পারি, আমরা সম্মিলিত যে শক্তি, সেই সম্মিলিত শক্তির ব্যবহার করতে পারি। আবার কি আমাদের যে জ্ঞান ও অভিজ্ঞতা, দেখো একজন হয়তো ভালো ছবি আঁকতে পারে, একজন ভালো স্ক্রিপ্ট লিখতে পারে, তাই না? এই সমস্ত এক একটা দিকে এক একটা মানুষের গুণাবলী আছে। তাই জ্ঞান ও অভিজ্ঞতার আদান প্রদানের মাধ্যমে আমরা কিন্তু সহযোগিতা করতে পারি, করে আমাদের কোনো একটা বিষয়কে আরও উন্নত করতে পারি। সংকটে ঐক্যবদ্ধতা, মানে কোনো একটা সংকটময় পরিস্থিতিতে এরকম করব না যে আমরা কোনো একটা সমস্যায় পড়েছি যে আমি আমারটা বুঝে নেব, এমন নয়। সংকটময় পরিস্থিতির সবাই একসঙ্গে দলবদ্ধভাবে থাকলে, দুর্যোগের সময় যদি একসঙ্গে সবাই থাকি, তাহলে সেই দুর্যোগটায় কিন্তু আমরা অবশ্যই ভালোভাবে মোকাবিলা করতে পারি। এছাড়া কি আমাদের সমাজের উন্নতি করতে পারি আমরা সকলে, সমাজের প্রত্যেকটা, দেখো সে কৃষক থেকে শুরু করে একজন বিজ্ঞানী পর্যন্ত সবাই কিন্তু সমাজের প্রতি সহযোগিতা করছে, তাই না? আমরা খাচ্ছি, আমরা খাদ্য গ্রহণ করছি, কেউ না কেউ সেই খাদ্যটা তৈরি করে দিচ্ছে, তারপর আমরা সেটা গ্রহণ করতে পারছি। আবার কেউ কোনো যন্ত্র তৈরি করে দিচ্ছে, সেই যন্ত্রেও আমরা ব্যবহার করছি, তাই না? মানে সমাজের প্রত্যেকটা স্তরের মানুষ, প্রত্যেকটা স্তরের মানুষ তাদের গুণাবলীর মাধ্যমে তারা একসঙ্গে সবাইয়ের সঙ্গে সহযোগী হয়ে আমাদের যে জীবন যাপনের পদ্ধতি এবং আমাদের সুন্দর পরিবার এবং উন্নত রাষ্ট্রকে গড়ে তুলতে সাহায্য করে। সেই জন্যে আমাদের অবশ্যই সহযোগিতার যে গুণাবলী, সেটা আমাদের মধ্যে জাগ্রত করা উচিত, তাই নয় কি? আচ্ছা, এই যে মূল্যবোধের যে সম্পর্কের কথাগুলি বললাম, যে মূল্যবোধ, সেটা কি পারস্পরিক একটা সম্পর্ক রয়েছে। সেখানে কি আমরা দেখছি, এখানে কি রয়েছে, এখানে সহমর্মিতা যদি আমার মনের মধ্যে জাগ্রত হয়, সেখান থেকে কি হয়, সেখান থেকে সহানুভূতির সৃষ্টি হয়, করুণার সৃষ্টি হয়। যদি কারোর প্রতি আমি সহমর্মী হই, তবেই কিন্তু আমি সহানুভূতিশীল হব, এবং সহানুভূতি থেকেই আমাদের কী আসবে, করুণা, মনের মধ্যে একটা করুণা জাগরণ সৃষ্টি হবে, এবং কি তার ফলে আমি অন্য জনের সাহায্য বা সহযোগিতার হাত বাড়িয়ে দেব, তাই না কি? এবং সহযোগিতা, করুণা, সহানুভূতি, এই সমস্ত থেকেই কিন্তু আমাদের শ্রদ্ধাবোধ জাগ্রত হচ্ছে। ধরো পরিবেশকে রক্ষা করার দরকার, তাহলে পরিবেশের যে অবনমন ঘটছে, তাহলে পরিবেশ কেন অবনমন ঘটছে পরিবেশের, সেই ব্যাপারটাকে আমাদের মন থেকে বুঝতে হবে, আমাদের আত্মোপলব্ধি করতে হবে, তবেই কিন্তু আমরা পরিবেশের প্রতি করুণা আর জাগরণ করতে পারবো, এবং সহযোগিতার মাধ্যমে সবাই একসঙ্গে মিলে আমাদের পরিবেশের প্রতি শ্রদ্ধাবোধ জাগ্রত করে সততার সঙ্গে সেই
পৃথিবীকে আমরা বাঁচিয়ে তোলার চেষ্টা করব। তাই কি এই প্রত্যেকটা যে গুণাবলী, যেটা সহানুভূতি, সহমর্মিতা, করুণা, সহযোগিতা, শ্রদ্ধা, সততা, এই সমস্ত যে গুণাবলীগুলি রয়েছে, এই গুণাবলীগুলি একে অপরের সঙ্গে কিন্তু সম্পর্কযুক্ত। এই প্রতিটি গুণাবলীর বিকাশ যদি আমরা একসাথে করতে পারি, তাহলে কি হবে, আমাদের মধ্যেকার মূল্যবোধকে জাগ্রত আমরা করতে পারবো, তাই নয় কি? আচ্ছা, তাহলে কি সহমর্মিতা, সততা, সম্মান, করুণা, সহযোগিতা, এগুলো শুধুমাত্র আমাদের বইয়ের পাতার কথা নয়। এগুলো কি করতে হবে, আমাদের বাস্তব জীবনে। আমরা শুধু পড়ে গেলাম, আমরা মূল্যবোধের শিক্ষা শিখে গেলাম, এমন নয়। আমাদের এই বিষয়গুলো যদি আমরা বাস্তব জীবনে আমরা প্রয়োগ করতে পারি এবং সত্যিই যদি এইগুলো আমরা মন থেকে অনুভব করতে পারি, এই গুণাবলীর বিকাশ আমরা মনের মধ্যে তৈরি করতে পারি, তাহলে কিন্তু আমরা কি করতে পারবো, আমাদের মনের মধ্যে একটা মূল্যবোধ জাগ্রত করতে পারবো। এবং পৃথিবীর সমস্ত শিক্ষা দীক্ষা যা কিছু আমরা অর্জন করলাম না কেন, আমরা যদি মূল্যবোধের শিক্ষায় শিক্ষিত না হই, এই সমস্ত গুণাবলীর যে শিক্ষা, সেই শিক্ষায় যদি আমরা শিক্ষিত না হই, তাহলে কিন্তু আমরা কখনোই সেই একজন আদর্শ মানুষ হিসাবে আমরা এই পৃথিবীতে আমরা আমাদের যে কন্ট্রিবিউশন, সেটা কখনোই আমরা দিতে পারবো না, তাই নয় কি? হ্যাঁ, তাহলে আমাদের কি করতে হবে, আমাদের মধ্যেকার বিভিন্ন মূল্যবোধের গুণাবলীগুলি আমাদের জাগ্রত করতে হবে, আমাদের সেই গুণগুলির চর্চা করতে হবে, যার মাধ্যমে আমরা একজন আদর্শ মানুষ হয়ে উঠতে পারি এবং পৃথিবীতে, সমাজে আমরা কল্যাণের কাজে সবাই মিলে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে পারি। আজকে এই পর্যন্ত, তাহলে আবার অন্য একটি বিষয় নিয়ে অন্য দিনই তোমাদের সঙ্গে বিশেষভাবে আলোচনা করা হবে। থ্যাংক ইউ।